হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত 2025 সালের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 213 নম্বর পেজে যে ভূগোলের প্রশ্নপত্রটি আছে, সেই প্রশ্নপত্রটির প্রশ্ন উত্তর ম্যাপ পয়েন্টিং সবই নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক, কেমন? তো দেখো, এই পেজটা হচ্ছে 213 নম্বর পেজ। এই যে এখানে লেখা আছে 213 নম্বর পেজ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পুরুলিয়া, প্রশ্ন জিওগ্রাফি। ফুল মার্কস হচ্ছে 90 এবং টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এবার দেখো প্রথমে যে ক বিভাগ আছে, এই বিভাগে কিন্তু কোনো অল্টারনেট থাকে না, অর্থাৎ 1 নম্বরে 14টা প্রশ্ন, 14টাই কিন্তু উত্তর দিতে হয়। প্রথম যেটা আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক মাধ্যমগুলি ভূপৃষ্ঠের উপরিস্থিত ভূমিরূপগুলির পুনর্নির্মাণ করে তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। এই দেখো কয়ে আছে বহির্জাত প্রক্রিয়া, এটাই হবে উত্তর। তারপর আছে লবণ অধ্যুষিত শিলার উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ প্রক্রিয়া। এই যে দ্রবণ প্রক্রিয়াটা হবে উত্তর। তারপর আছে নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত বেশি হয়? পরিচলন প্রকৃতির বৃষ্টিপাত। তারপর আছে মগ্নচড়া গঠিত হয় যে দুটি সমুদ্র স্রোতের মিলনের ফলে, তা হলো উপসাগরীয় স্রোত ও লাব্রাডোর স্রোত। এই দেখো এই গোয়াটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপর আছে পৃথিবী এবং চাঁদের মধ্যে সবথেকে বেশি দূরত্বের অবস্থানকে বলা হয় অ্যাপোজি। ঠিক আছে, অ্যাপোজিটাই হবে উত্তর, অ্যাপোজি। তারপরে আছে বর্জ্য পদার্থকে অণুজীব দ্বারা বিয়োজিত করার পদ্ধতিটি হলো কম্পোস্টিং। হ্যাঁ, তারপরে আছে মরুখাত সৃষ্টির ক্ষেত্রে বায়ুর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অপসারণ। অপসারণটা হবে উত্তর। তারপর আছে কোন পাঁচটি মালাবার উপকূলীয় সমভূমি এবং ডেকান মালভূমিকে যুক্ত করেছে? কোনটা হবে? পালঘাট। কটা হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে শিব সমুদ্র জলপ্রপাতটি যে নদীর দ্বারা গঠিত হয়েছে তা হলো তোমার কাবেরী নদী দ্বারা গঠিত হয়েছে। নেক্সট হচ্ছে দেখো, ভারতবর্ষে যে সেচ ব্যবস্থাটি সব থেকে প্রচলিত তা হলো তোমার কূপ নলকূপ, এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। তারপর আছে লবণাক্ত সামুদ্রিক বাতাস যে ফসল চাষের ক্ষেত্রে প্রয়োজন তা হলো তোমার আখ চাষ। হ্যাঁ, এগুলোর মধ্যে আখ চাষটাই হবে। ভারতের বৃহত্তম অ্যালয় স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? ভিলাইতে অবস্থিত। নেক্সট হচ্ছে 2011 এর আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা কটি? 53টি। খটা হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে উপগ্রহ চিত্রে অরণ্যকে দেখানো হয় যে ব্যবহার করে সেটি হলো লাল। এই তো লাল, ঘটা হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা দেখো তোমার ক বিভাগ হয়ে গেল। এবারে নেক্সট আমাদের আসছি খ বিভাগে। তাহলে খ বিভাগে দেখো প্রথম যে প্রশ্নটা আছে শুদ্ধ অশুদ্ধ, অর্থাৎ এক্ষেত্রে দেখো 6টি প্রশ্নের উত্তর দিতে হয় 1 নাম্বার করে, এবং এখানে দেওয়া আছে মোট 7টি, অর্থাৎ একটা প্রশ্ন তোমার বেশি দেওয়া আছে। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কিউসেক হলো নদীর বেগের পরিমাপের জন্য ব্যবহৃত একক, তাই কি? কিউসেক, হ্যাঁ এটা কিন্তু অশুদ্ধ, এটা কিন্তু কিউসেক হবে না। নেক্সট হচ্ছে যে আগত সৌর বিকিরণের 66% বায়ুমণ্ডল দ্বারা উত্তপ্ত হয়। 66% বায়ুমণ্ডল দ্বারা উত্তপ্ত হয়, হ্যাঁ এটা ঠিক, 66%ই হয়, আর 34% হচ্ছে অ্যালবেডো। ঠিক আছে, তাহলে এটা কিউসেক, এটা কিন্তু ভুল। তারপরে নেক্সট হচ্ছে তোমার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক হয়, না অশুদ্ধ। তারপর আছে দেখো প্লাস্টিক একটি জৈব ভঙ্গুর পদার্থ, না অশুদ্ধ। নেক্সট হচ্ছে বিশাখাপত্তনম ভারতের একমাত্র করমুক্ত বন্দর। বিশাখাপত্তনম ভারতের একমাত্র করমুক্ত বন্দর, না মুম্বাই। তারপরে সারদা সেচ খাল ভারতের দীর্ঘতম সেচ খাল, না সঠিক নয়। নেক্সট হচ্ছে মিলিয়ন সিটের বিস্তৃতি হলো 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে এটাই হলো তোমার অ্যান্সার। নেক্সট কি আছে? উপযুক্ত শূন্যস্থান পূরণ। ঠিক আছে, শূন্যস্থান পূরণে দেখো প্রথম যেটা আছে, দুটি কড়ির মধ্যবর্তী উঁচু খাড়া তীক্ষ্ণ সংকীর্ণ শৈলশিরাকে ড্যাশ বলে, কি হবে? এরিটি। ঠিক আছে, এরিটি বলে। রোন নদীর উপত্যকায় প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি? মিস্ট্রাল। হ্যাঁ, স্থানীয় বায়ুটির নাম হচ্ছে তোমার মিস্ট্রাল, মহের্ষি দন্তস্বর ল। তারপরে নিউ ফাউন্ডল্যান্ড তুষারপাতের কারণ হলো, নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাতের কারণ হলো তোমার এই
লাব্রাডোর স্রোত, হ্যাঁ লাব্রাডোর সমুদ্র স্রোতের জন্য কিন্তু তুষারপাত হয়ে থাকে। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার আনাইমুদি, এখানে লিখতে হবে আনাইমুদি। তারপর আছে ভারতের প্রথম কার্পার মিল গড়ে ওঠে কলকাতার ঘুষুড়িতে, ঠিক আছে, এখানে হবে উত্তর হবে কলকাতার ঘুষুড়ি। তারপর আছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো NH-44, সব থেকে দীর্ঘতম তোমার জাতীয় সড়ক পথ। তারপর আছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে, ঠিক আছে, এখানে হবে তোমার উত্তর হবে বেঙ্গালুরু। হয়ে গেল তাহলে শূন্যস্থান পূরণ 7 নম্বর হয়ে গেল। এরপর দেখো একটা বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। এখানে তোমার দেওয়া আছে 8টি, অর্থাৎ একেবারেই ছিল না। 2 নম্বরে তোমার 1 আর 2 এটাতে একটা একটা করে ছিল, এইটাতে তোমার দুটো দেওয়া আছে। আমি তোমাদের বলে রাখি, যখনই উত্তর দেবে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বলে রাখি। তার কারণ হচ্ছে যদি কোনো একটা ভুল হয় তাহলে তোমার সেই ভুলটাই বাদ যাবে, বাকিগুলোর নাম্বার কিন্তু তোমাদের যুক্ত হবে। যদি বাদ দিয়ে আসো আর তার মধ্যে যদি একটা দুটো ভুল হয় তখন কিন্তু নাম্বারটা তোমাদের কমে যাবে, এটা বলে রাখি। নেক্সট হচ্ছে ডান দিক বাম দিকের সঙ্গে মিল। তাহলে দেখো প্রথমে আছে লোকটাক, তাহলে লোকটাকের সঙ্গে তোমার কোনটা আসছে? লোকটাকের সঙ্গে আসছে তোমার এই মণিপুর, এটা হবে 1 নাম্বার। তারপর আছে বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বত হচ্ছে সাতপুরা পর্বত। তারপর আসছে দেরাদুন, দেরাদুনটা আসছে তোমার SOI, এইটা হবে তোমার দেরাদুন। তারপরে আছে তোমার নভসেবা, এটা হাইটেক পোর্ট, এটা তো পড়ে আছে, যা আছে সেটাই হবে। তাহলে দেখো শর্ট প্রশ্নগুলো মোটামুটি হয়ে গেল। এরপর আমাদেরকে এই ছোটোখাটো প্রশ্নগুলো নিতে হবে গ বিভাগের। এটা হচ্ছে 2 নাম্বারের 6টা প্রশ্ন তোমাকে করতে হবে, 12 নাম্বার। প্রত্যেকটার জন্য একটা করে অল্টারনেট দেওয়া আছে, অর্থাৎ তোমার 6টা প্রশ্নের জন্য 12টা প্রশ্ন কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু একটা সুবিধা। তাহলে দেখো প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে বলছে প্রপাত কূপ কাকে বলে? তাহলে দেখো প্রপাত কূপ হচ্ছে তোমার নদীর ক্ষয়কার্যের ফলে যে জলপ্রপাত সৃষ্টি হয়, সেই জলপ্রপাতের নিচের অংশে যখন জল পড়ে তখন সেখানে তোমার যখন যে গর্তের সৃষ্টি হয়, ভূমির পার্থক্যের জন্য যে গর্তের সৃষ্টি হয় সেটিকেই বলছে তোমার প্রপাত কূপ। দেখো পার্বত্য এবং মালভূমি অঞ্চলে নদীর গতিপথের ঢাল হঠাৎ পরিবর্তিত হলে নদীর স্রোত সেই খাড়া ঢাল থেকে বিপুল বেগে নিচে পড়ে জলপ্রপাত সৃষ্টি হয়। যেহেতু জলপ্রপাতের নিচের অংশে গতিবেগ এবং শক্তি খুব বেশি থাকে, তাই জল সেখানে নিচে পড়ে নদী খাতের সেই অংশে জলের আঘাতে এবং নদীর ক্ষয়কার্যের ফলে বেশ বড় গর্ত সৃষ্টি হয়। হাঁড়ির মতো দেখতে সেই গর্তকেই বলে প্রপাত কূপ বা প্লাঞ্জ পোল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তাহলে দেখো অনুদৈর্ঘ্য বালিয়াড়ি তোমার বায়ুর ক্ষয়কার্যের ফলে মরু অঞ্চলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলোকে তোমার বালিয়াড়ি বলছে, এবং তার মধ্যে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি হচ্ছে একটা অন্যতম। দেখো অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি, এটা কিন্তু শিব বালিয়াড়ি নামেও পরিচিত। তাহলে দেখো যেসব বালিয়াড়ি বায়ুর পথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠে সেই সব বালিয়াড়িকে তোমার অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি বলা হয়। তাহলে এই দেখো এইটা হচ্ছে তোমার এগুলো বালিয়াড়ি, আর এটা হচ্ছে বায়ু প্রবাহ, প্রবল বাতাস, এবং এই যে দুপাশে যে বালিয়াড়ি গড়ে উঠছে এটাকেই বলছে তোমার অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এই দেখো এটা হচ্ছে তোমার একটা তোমার সরাসরি একটা বালিয়াড়ি চিত্র, আর এটা হচ্ছে তোমার গ্রাফিক্যাল চিত্র। তাহলে দেখো একে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এদের মধ্যে যেগুলি খুব দীর্ঘ কিন্তু সংকীর্ণ, একেবারে তরবারির মতো দেখতে, সেগুলিকে বলে শিব বালিয়াড়ি। তাহলে অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে যেগুলো দীর্ঘ এবং তরবারির মতো দেখতে তাকে বলছে শিব বালিয়াড়ি। উদাহরণ হচ্ছে থর মরুভূমিতে শিব বালিয়াড়ি দেখা যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ঘূর্ণপাতের চক্ষু বলতে কি বোঝো? তাহলে দেখো ঘূর্ণপাতের চক্ষু হচ্ছে আমাদের যে ঘূর্ণপাত সৃষ্টি হয় সেই ঘূর্ণপাতের উপরের অংশে যেটা থাকে সেটাই হচ্ছে তোমার ঘূর্ণপাতের চক্ষু। তাহলে ঘূর্ণপাতের চক্ষুটা দেখো কীরকম, এটা কিন্তু তোমরা ছবি দিতে পারো। দেখো বলছে ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রকে ঘূর্ণপাতের চক্ষু বলে। হ্যাঁ, বৈশিষ্ট্য কি? ঘূর্ণপাতের বাতাস, বলছে চক্ষুকে কেন্দ্র করে ঘূর্ণপাতের বাতাস ঘুরতে থাকে। ব্যাস হচ্ছে ঘূর্ণপাতের ব্যাস সাধারণত 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হলেও ক্ষুদ্রাকৃতি চক্ষুর ব্যাস 20 কিলোমিটার হয়, এবং আবহাওয়া এবং ঘূর্ণপাতের সর্বত্র ঝড় বৃষ্টি হলেও চক্ষু স্থানটি কিন্তু শান্ত ও মেঘহীন হয়, ঠিক আছে। আর এটা চিত্র কিন্তু একটা দিতে পারো, আমি তোমাদের দেখাই যদি চিত্র দেখতে পাচ্ছি কীরকম চিত্রটা হবে। 1 সেকেন্ড, ঘূর্ণপাতের চক্ষু ছবিটা কিন্তু দেওয়া দরকার। এই দেখো এই যে এরকমভাবে যে ঘূর্ণপাত এবং প্রতিভা ঘূর্ণপাত হচ্ছে, এবং এই ঘূর্ণপাতের যে উপরের দিকে যে বাতাসটা উঠে যাচ্ছে সেখানে কিন্তু ঘূর্ণপাত চক্ষু সৃষ্টি হয়। আমি তোমাদেরকে এঁকে দেখাই, বইয়ে পাওয়া যাচ্ছে না।
দেখো ঘূর্ণপাতের চক্ষু আঁকার ক্ষেত্রে তোমাদেরকে এরকম করে ছবিটা আঁকতে হবে, এরকম করে, এরকম, ঠিক আছে। এবার এরকম করে তোমার সার্কেলের ভাবে এরকম করে উঠে যাচ্ছে, এগুলো সার্কেল, অর্থাৎ এটা তীর দিয়ে দিলে এরকম করে তীর দিয়ে দিলে এরকম করে সার্কেল ভাবের উপর উঠে যাচ্ছে এবং এরকম করে উপরের দিকে উঠে যায়। এই যে অংশটা আছে এইটা হচ্ছে তোমার ঘূর্ণপাতের চক্ষু, ঠিক আছে। তাহলে এরকম তোমরা একটা ছবি কিন্তু দিতে পারো ঘূর্ণপাতের চক্ষুর, ঠিক আছে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে তোমার হিমপ্রাচীর কাকে বলে। তাহলে দেখো হিমপ্রাচীর কোন জায়গাতে সৃষ্টি হয়। হিমপ্রাচীর হচ্ছে তোমার ওই যখন দুটো স্রোতের মিলিত হয়, সেই দুটো স্রোতের মিলনস্থলে যেখানে তোমার নুড়ি বালি কাদা পাথরগুলো এসে গলে যায়, সেই জায়গাতে কিন্তু হিমপ্রাচীরের সৃষ্টি হয়। দেখো হিমপ্রাচীর, দেখো উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে পাশাপাশি প্রবাহিত উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোত, ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল লাভবার্ডার স্রোতের সবুজ জলের মাঝখানে এক বিভাজন রেখা বহু দূর পর্যন্ত দেখা যায়। এই বিভাজন রেখাকে হিমপ্রাচীর বলা হয়। বৈশিষ্ট্য কি, হিমপ্রাচীর অঞ্চলে মগ্নচড়া সৃষ্টি হয়, ফলে মৎস্যচারণ ক্ষেত্র গড়ে ওঠে। আর হিমপ্রাচীর অঞ্চলে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনের ফলে ঝড় ঝঞ্ঝা এবং ঘন কুয়াশার সৃষ্টি হয়। তাহলে এটা চলে গেল তোমার হিমপ্রাচীর। এরপর হচ্ছে তোমার স্ক্রাবার। তাহলে স্ক্রাবার কি, স্ক্রাবার হচ্ছে তোমার দূষণমুক্ত করার একটা যন্ত্র, ঠিক আছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিই। স্ক্রাবার কারখানার দূষিত বায়ুকে পরিশুদ্ধ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্ক্রাবার বলে। হ্যাঁ, তাহলে দূষিত বায়ুকে শুদ্ধ করার একটা যন্ত্র। এই যন্ত্রটি কলকারখানার নির্গত গ্যাসীয় বর্জ্য থেকে বিষাক্ত পদার্থকে শোধন করে। স্ক্রাবার রাখা কলিচুন এবং জলের মধ্য দিয়ে দূষিত বায়ু চালনা করলে বস্তুকণাগুলি শোধিত হয়। স্ক্রাবার দু রকমের হয়, একটা হচ্ছে আর্দ্র স্ক্রাবার, একটা হচ্ছে শুষ্ক স্ক্রাবার। আর এটা হচ্ছে তোমার স্ক্রাবারের একটা চিত্র, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো। তাহলে তেজস্ক্রিয় থেকে যে পদার্থগুলো নির্গত হচ্ছে সেটাকে বলছে তোমার তেজস্ক্রিয় বর্জ্য। এখানেই তোমার তেজস্ক্রিয় বর্জ্য আছে। দেখো তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো, বলছে যে সমস্ত বর্জ্য পদার্থ থেকে তেজস্ক্রিয়তা নির্গত হয় সেই সব বর্জ্য পদার্থ থেকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। এগুলি ক্ষতিকর বর্জ্যের অন্যতম, ক্ষতিকর বর্জ্যের মধ্যে অন্যতম। উদাহরণ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সৃষ্ট ছাই এবং ব্যবহৃত ভারী জল তেজস্ক্রিয় বর্জ্যের প্রকৃষ্ট উদাহরণ। একইভাবে ইউরেনিয়াম খনি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রভৃতি থেকেও তেজস্ক্রিয় বর্জ্য সৃষ্টি হয়। প্রসঙ্গত উল্লেখ্য, পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হলে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়ে দ্রুত পরিবেশে ছড়িয়ে পড়ে। তাহলে এটা হলো তেজস্ক্রিয় বর্জ্য। নেক্সট বলছে মালনাদ এবং ময়দান সম্পর্কে লেখো। দেখো মালনাদ এবং ময়দান সম্পর্কে অনেক সময় তোমার পার্থক্য চলে আসে। তোমরা যদি পার্থক্যটাও লেখো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। তো আবার তোমরা একটা দুটো সম্পর্কেও লিখতে পারো। তাহলে দেখো মালনাদ এবং ময়দানের মধ্যে যে পার্থক্যটা, এর মধ্যেই সমস্ত তথ্য আছে। আমি তোমাদের শোনাই। বলছে কর্ণাটকের মালভূমির পশ্চিম ভাগে মালনাদ নামে পরিচিত। তাহলে কর্ণাটকের মালভূমির পশ্চিম ভাগটা হচ্ছে তোমার মালনাদ, আর কর্ণাটকের মালভূমির পূর্ব ভাগটা হচ্ছে ময়দান। তাহলে দুটোই কর্ণাটকের মালভূমির অংশ, একটা পশ্চিম অংশ আর একটা হচ্ছে পূর্ব অংশ। নেক্সট হচ্ছে মালনাদ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ, আর ময়দান কথাটির অর্থ হচ্ছে নাতিশীতোষ্ণ উচ্চভূমি। মালনাদ এক ধরনের ব্যবচ্ছিন্ন মালভূমি, আর ময়দান হচ্ছে এক রকমের সমপ্রায় ভূমি। মালনাদের ভূমিরূপ উঁচু নিচু, ঢেউ খেলানো, অর্থাৎ খুবই বন্ধুর প্রকৃতির হয়, আর ময়দানের ভূমিরূপ উন্মুক্ত ও সমতল প্রকৃতির হয়ে থাকে। তারপর কি আছে, মালনাদের উচ্চতা যথেষ্ট বেশি, ময়দানের উচ্চতা অপেক্ষাকৃত কম। তাহলে এই যে কতগুলো বৈশিষ্ট্য, প্রায় 4-5টা যেটা বলা হলো, এগুলো যদি তোমরা বলো তাহলেই কিন্তু হবে। নেক্সট কি আছে দেখো, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। তাহলে দেখো বৃষ্টির জলকে কিন্তু সংরক্ষণ করছে, এবং এই সংরক্ষণের ক্ষেত্রে তামিলনাড়ু কিন্তু সবথেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। তাহলে এই যে বৃষ্টির জল সংরক্ষণ করার যে পরিকল্পনা, এর কি কি উদ্দেশ্য আছে, এইগুলোর পিছনে অনেকগুলোই উদ্দেশ্য আছে। তার মধ্যে কয়েকটা আমি তোমাকে বলে রাখি। দেখো জল সংরক্ষণের গুরুত্ব, প্রথম কি আছে, পানীয় জল যোগান রাখা। এই দেখো বৃষ্টির জল সংরক্ষণ কি এবং জল সংরক্ষণের গুরুত্ব। তাহলে প্রথমে কি আছে, পানীয় জলের যোগান রাখা। বর্তমানে পানযোগ্য স্বাদু জলের বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে এই জলের যোগান বজায় রাখা খুব জরুরি। নেক্সট কি আছে, কৃষিকাজে জলের চাহিদা পূরণ। কৃষিকাজে জলের চাহিদা পূরণ মধ্যে কৃষিকাজে জলের চাহিদা পূরণের জন্য জল সংরক্ষণ অত্যন্ত দরকারি। নেক্সট কি হচ্ছে,
শিল্প ও বিভিন্ন অর্থনৈতিক কাজে জলের যোগান বজায় রাখা। তাহলে দেখো শিল্প এবং অর্থনৈতিক কাজে পর্যাপ্ত পরিমাণে জলের যোগান বজায় রাখার জন্য জল সংরক্ষণ করাটা দরকার। এছাড়া ভবিষ্যতে পর্যাপ্ত স্বাদু জলের যোগান নিশ্চিত করার জন্য এই জল সংরক্ষণ দরকার। অর্থাৎ আমরা যদি শুধু ভূগর্ভস্থ জলকে ব্যবহার করি তাহলে কিন্তু, বা সেচের জল ব্যবহার করি তাহলেও কিন্তু তার কিছু সুবিধা অসুবিধা রয়েছে, কিন্তু বৃষ্টির জলকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে? তাহলে কৃষকেরা তাদের জীবিকার জন্য, মানে খাওয়ার নিজেদের জন্য এবং স্থানীয় লোকের জন্য যে চাষবাসটা করছে সেটাই হচ্ছে তোমার জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। এটা বাণিজ্যিক কৃষি থেকে অনেকটাই আলাদা। দেখো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি সম্পর্কে কি বলছে, দেখো যে কৃষি ব্যবস্থায় কৃষিজ ফসল কেবল কৃষকদের নিজস্ব চাহিদা বা স্থানীয় চাহিদা পূরণের উদ্দেশ্যে চাষ করা হয় সেই কৃষি জীবিকা সত্তা ভিত্তিক কৃষি নামে পরিচিত। উদাহরণ হচ্ছে আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এই প্রকার কৃষি দেখা যায়। নেক্সট কি বলছে দেখো, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি হয়ে গেল। তারপর বলছে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর সম্পর্কে লেখো। তাহলে এইটা দেখো তোমার ট্রান্সপোর্ট থেকে দিয়েছে, হ্যাঁ পরিবহন থেকে এই প্রশ্নটা দিয়েছে, উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর। দেখো দুটো জিনিস কি এখানে, উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর। সোনালী চতুর্ভুজ, এটা তো তোমরা জানো যে 4টে শহর দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইকে যুক্ত করা। আর তার সঙ্গে উত্তর দক্ষিণ করিডোর কোনটাকে বলছে, ভারতের উত্তরে জম্মু কাশ্মীরের শ্রীনগরকে যে উন্নত এবং প্রশস্ত জাতীয় সড়কের মাধ্যমে দক্ষিণে তামিলনাড়ু কন্যাকুমারিকার সঙ্গে যুক্ত করা হয়েছে, এই সড়কপথকে উত্তর দক্ষিণ করিডোর বলা হয়। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে মানে সড়কপথ একটা, জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু পর্যন্ত, কন্যাকুমারিকা পর্যন্ত প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ এই সড়কপথকে বলছে উত্তর দক্ষিণ করিডোর। আর পূর্ব পশ্চিম কি, পূর্ব পশ্চিম করিডোর হচ্ছে পূর্বে আসামের শিলচর থেকে পশ্চিমে গুজরাটের পোর্ট বন্দর পর্যন্ত অতি উন্নত প্রশস্ত জাতীয় সড়কটিকে বলে পূর্ব পশ্চিম করিডোর। হ্যাঁ, এর মোট দৈর্ঘ্য 3142 কিলোমিটার। সুতরাং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোরের মোট দৈর্ঘ্য 7142 কিলোমিটার। এটি বর্তমান ভারতের চলমান জাতীয় সড়কপথ প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প। ঠিক আছে, নেক্সট কি প্রশ্ন আছে দেখো, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর সম্পর্কে বলা হলো। নেক্সট হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার উল্লেখ করো। দেখো আমাদের যত স্যাটেলাইট ইমেজের ব্যবহার আসছে তত কিন্তু আমরা এদিকে ঝুঁকে পড়ছি, কিন্তু তা বলে এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের যে গুরুত্ব সেটাই কিন্তু অস্বীকার করা যাবে না। তাহলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার কী কী ক্ষেত্রে হয়ে থাকে, দেখো প্রথম যে ব্যবহার সেটা হচ্ছে তোমার সামরিক প্রয়োজনে, অর্থাৎ সামরিক প্রয়োজনে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বেশি পরিমাণে ব্যবহার হয়। তারপর হচ্ছে ভূমির ব্যবহার পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য, কোনো অঞ্চলের ভূমির ব্যবহার পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য বিভিন্ন সময়ে প্রকাশিত ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা রচনা করার জন্য, যেহেতু ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোনো অঞ্চলের ভৌগোলিক, প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়, তাই সেই অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা রচনা করার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ব্যবহৃত হয়। এবং এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সঙ্গে সঙ্গে স্যাটেলাইট ইমেজকে ব্যবহার করলে জিনিসটা আরও পরিষ্কার হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সেন্সর কাকে বলে? তাহলে দেখো সেন্সর হচ্ছে তোমার স্যাটেলাইটের ক্যামেরাতে যে যন্ত্র বসানো থাকে যেটা ছবিকে সেন্স করতে তোমার সাহায্য করে, তাকেই বলছে সেন্সর। দেখো আমি তোমাদের দেখাই সেন্সর জিনিসটা কি। দেখো এই যে সেন্সর, এটি হলো ক্যামেরা যা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে। ঠিক আছে, এর সাহায্যে পৃথিবীর ছবি তোলা হয়। এটি এমন একটা যন্ত্র যা ডিভাইস যা মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদান থেকে প্রতিফলিত সূর্যরশ্মির পরিমাণ সংগ্রহ করে তার বৈশিষ্ট্যকে তুলে ধরতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমার সেন্সর। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, তাহলে এটা তোমার গ বিভাগ শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি ঘ বিভাগে। হয়েছে, ঘ বিভাগের প্রথম প্রশ্ন কি আছে, মরু অঞ্চলে বায়ু প্রবাহ শক্তিশালী কেন হয়? অর্থাৎ মরু অঞ্চলেই কেন তোমার বায়ুর কাজটা বেশি প্রাধান্য লাভ করে? ঠিক আছে, দুটো প্রশ্ন তোমার একই হবে। দেখো মরু অঞ্চলে এবং মেরু অঞ্চলে দুটো জায়গাতেই প্রাধান্য লাভ করে, তবে মরু অঞ্চলে বেশি কেন? দেখো বায়ুর ক্ষয়কাজের প্রভাব
কোথায় সর্বাপেক্ষা বেশি? প্রশ্নটা এরকম আছে। তাহলে কি হচ্ছে, পৃথিবীর যেসব এলাকায় উষ্ণতা খুবই বেশি এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম, সেই সব উষ্ণ মরু অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কম জন্মায়। ফলে ভূমি প্রায় অনাবৃত এবং চারিপাশ উন্মুক্ত থাকে বলে বায়ু তীব্র গতিতে প্রবাহিত হয় ও ক্ষয়কার্য করে। এছাড়া এইসব অঞ্চলে যান্ত্রিক আবহাওয়ার প্রাধান্যের জন্য স্বাভাবিকভাবে প্রচুর শিলাচূর্ণ, বালিকণা প্রভৃতির সৃষ্টি হয়। এই জন্য উষ্ণ মরু অঞ্চল তথা শুষ্ক অঞ্চলেই বায়ুর ক্ষয়কার্যের প্রভাব সবথেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে এটাই হবে তোমার উত্তর। নেক্সট কি আছে, বায়ুমণ্ডলের ওজোন স্তরের গুরুত্ব লেখো। তাহলে দেখো, ওজোন স্তরের গুরুত্ব তো আমাদের আছে। ওজোন স্তরের গুরুত্ব আমাদের বায়ুমণ্ডলে যে ওজোন স্তর আছে তা কিন্তু আমাদেরকে যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আছে তার হাত থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে। হ্যাঁ, এছাড়া দেখো বায়ুমণ্ডলের ওজোন স্তর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করছে। আর কি করছে, অক্সিজেন উৎপাদন। তাহলে দেখো, ওজোন স্তরের প্রয়োজন, বায়ুমণ্ডলে ভাসমান ওজোন গ্যাসের অণুগুলি ভেঙে গিয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যা মানুষ সহ প্রাণীকুল শ্বাসকার্যে ব্যবহার করে। ঠিক আছে, তাহলে ওজোন স্তরের প্রয়োজনীয়তা হচ্ছে এই দুটো, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা আর অক্সিজেনের উৎপাদন, এই দুটি। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা লেখো। তাহলে দেখো, বর্জ্যকে যে আমরা ব্যবস্থাপনা করব, বর্জ্য ব্যবস্থাপনার কিন্তু প্রয়োজনীয়তা আমাদেরকে জানতে হবে, কি কি প্রয়োজনীয়তা আছে। তাহলে দেখো, এখানে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয়তাগুলি হলো পরিবেশকে দূষণমুক্ত রাখা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাস্তুতন্ত্রের সুরক্ষা করা। হ্যাঁ, বনভূমি, তৃণভূমি, জলাভূমি সহ পৃথিবীর বিভিন্ন অংশের বাস্তুতন্ত্রের সুরক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা জরুরি। আর কি আছে, জীববৈচিত্র্যকে বাঁচানো, রোগ ব্যাধি প্রতিরোধ করা, বিদ্যুৎ শক্তি ও সার উৎপাদন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে। তাহলে এতগুলো কারণ কিন্তু তোমার রয়েছে। এর মধ্যে তোমাকে যটা জানতে চেয়েছে এর মধ্যে যে কটি পারবে তুমি লিখবে। 3টি বলেছে, এর মধ্যে যে কোনো 3টি তুমি লিখতে পারো। অথবা বলছে যে কোনো 3টি দৃষ্টিকোণ থেকে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। তাহলে দেখো, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা, বা অনেক সময় বলে দেয় যে তোমরা ক্লাস 10-এর ছাত্রছাত্রী, তোমাদের কি করণীয়। তাহলে দেখো, শিক্ষার্থীরা কী রকম ভূমিকা থাকবে, বলছে যে কতগুলি পদক্ষেপ গ্রহণ করবে। যেমন বর্জ্য ব্যবস্থা সম্পর্কে নিজে যেমন সচেতন হবে তেমনি অন্যদেরও সচেতন করবে, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর কি হচ্ছে, বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর ব্যবস্থা করা। ঠিক আছে, বর্জ্য পদার্থের পরিমাণ কমাবে। 3 নম্বর কি হচ্ছে, বাড়ি, বিদ্যালয়, রাস্তা প্রভৃতি স্থান ও তার পার্শ্ববর্তী এলাকা পরিচ্ছন্ন রাখবে। 4 নম্বর হচ্ছে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হবে প্রভৃতি। তাহলে এই এতগুলো কাজ কিন্তু তোমরা শিক্ষার্থীরা করতে পারবে। তারপরে কি আছে, ভারতে আইটি শিল্পের ইনফরমেশন টেকনোলজি শিল্পের সাম্প্রতিক বিকাশের কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে বিকাশের সাম্প্রতিক কারণগুলি কি কি আছে দেখা যাক। তোমার সাম্প্রতিক বিকাশের কারণ কি, কারণগুলোকে কীভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। হ্যাঁ, তথ্য প্রযুক্তি মানে আইটি। তাহলে প্রথম কি আছে, দক্ষ এবং মেধাবী কর্মী। তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষায় ভারতীয়রা সবসময় এগিয়ে থাকে। দেশে বিখ্যাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, অসংখ্য সরকারি বেসরকারি প্রযুক্তি শিক্ষা কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্র থেকে আসা দক্ষ মেধাবী কর্মীরা তথ্য প্রযুক্তি শিল্পে নিযুক্ত হচ্ছেন। তারপর আছে বিশ্ব বাজার। ইউরোপ এবং আমেরিকার দেশগুলির বিভিন্ন কাজ ভারত থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হয়। এছাড়া দেশে ব্যাংকিং, রেল, টেলিকম এবং অন্যান্য ক্ষেত্রে কাজের পরিধি বাড়ছে, সুতরাং বিশ্ববাজারে তথ্য প্রযুক্তি যথেষ্ট চাহিদা রয়েছে। তারপরে হচ্ছে জমির সমস্যা কম। হ্যাঁ, অন্যান্য শিল্পের মতো তথ্য প্রযুক্তি শিল্পে কিন্তু বিশাল জমির প্রয়োজন নেই, একই বাড়িতে অনেকগুলি কোম্পানি তাদের কাজ করতে পারে। তারপর হচ্ছে পরিকাঠামো। তথ্য প্রযুক্তি শিল্প শহর কেন্দ্রিক। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, কলকাতা প্রভৃতি ভারতের বড় বড় শহরগুলিতে এই শিল্প গড়ে উঠেছে। ভালো রাস্তাঘাট, পর্যাপ্ত জল, বিদ্যুৎ, ইন্টারনেট, ওয়াইফাই আরও আধুনিক সুবিধা থাকায় শহরগুলিতে এই শিল্পে দ্রুত উন্নতি ঘটছে। তারপর হচ্ছে সরকারি উদ্যোগ। তারপর হচ্ছে মূলধন বিনিয়োগ। এই যে টিসিএস, ইনফোসিস, উইপ্রো, আইবিএম প্রভৃতি বহুজাতিক কোম্পানিগুলি তথ্য প্রযুক্তি শিল্পে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। তাহলে এগুলোই হচ্ছে তোমার তথ্য প্রযুক্তি শিল্পের ভারতে বিকাশের কারণ। তারপরে দেখো যে প্রশ্নটা আছে, পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের কৃষি উন্নয়নের 3টি প্রধান কারণ আলোচনা করো। তাহলে পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলে যে কৃষি উন্নতি হচ্ছে তার কারণগুলি এখানে আলোচনা করতে বলা হয়েছে। তাহলে দেখো, এখানে কী কী কারণ আছে।
প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে জলবায়ু। দেখো পাঞ্জাব হরিয়ানা কৃষি সমৃদ্ধির কারণগুলি কারণ সহ প্রথম হচ্ছে জলবায়ু। তাহলে রাজ্যের দুটি উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, যা গম চাষের পক্ষে আদর্শ। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতকালে এই অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তা এখানে গম সহ অন্যান্য রবি ফসল চাষে বিশেষ উপযোগী। তারপরে বলছে মৃত্তিকা, পাঞ্জাব হরিয়ানা বেশিরভাগ এলাকা খুব উর্বর পলিগঠিত সমতল ভূমি, যেখানে গম, ধান, আখ, তুলো প্রভৃতি সহজেই চাষ করা যায় এবং এদের উৎপাদনও প্রচুর হয়। উন্নত জলসেচ ব্যবস্থা, দেখো এই অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও জলসেচ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছে। এখানে ভৌমজলস্তর ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করায় কূপ নলকূপের মাধ্যমে সহজেই ওই জল উত্তোলন করে সেচ কাজে ব্যবহার করা হয়। এছাড়াও ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অসংখ্য নিত্যবহ খাল খনন করে এখানকার কৃষি জমিসমূহে জলসেচের সুব্যবস্থা করা হয়েছে। এর ফলে এখানে বছরে 3-4 বার চাষ করা যায়। এছাড়া কি আছে দেখো, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, যান্ত্রিক প্রক্রিয়ায় চাষ, মানে যন্ত্রের ব্যবহার বেশি এখানকার চাষে। আর কি আছে, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, কৃষি প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয় স্থাপন, মূলধন, এগুলো সব একটা করে কারণ। এছাড়াও কি আছে, সরকার কর্তৃপক্ষের উৎপাদিত ফসলের দাম নির্ধারণ, বিদ্যুতের সুবিধা, ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজার, সরকারি পরিকাঠামো উন্নয়ন প্রভৃতির কারণে পাঞ্জাব এবং হরিয়ানাতে ব্যাপক উন্নতি ঘটেছে। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার পাঞ্জাব হরিয়ানার উন্নতির কারণ। তারপর আছে তোমার উপগ্রহ চিত্রের 3টি প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে উপগ্রহ চিত্র মানে স্যাটেলাইট ইমেজ। এই স্যাটেলাইট ইমেজের আমাকে তোমার 3টি প্রধান বৈশিষ্ট্য লিখতে হবে। তাহলে 3টি প্রধান বৈশিষ্ট্য এখানে যতগুলো আছে তার মধ্য থেকে 3টাই তুমি লিখতে পারো। দেখো বৈশিষ্ট্যগুলো কি আছে। প্রথম হচ্ছে তোমার দূর সংবেদন ব্যবস্থা, অর্থাৎ কৃত্রিম উপগ্রহে সংস্থাপিত সংবেদকের সাহায্যে দূর থেকে বস্তুকে স্পর্শে না এসেও সংগৃহীত তথ্য থেকে উপগ্রহ চিত্র পাওয়া যায়। 2 নম্বর কি আছে, উন্নত প্রযুক্তি। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর চিত্র। 3 নম্বর হচ্ছে স্কেল। এই চিত্রে সুনির্দিষ্ট স্কেল তৈরি করা হয়। অক্ষাংশ দ্রাঘিমাংশ এখানে উল্লেখ থাকে। 4 হচ্ছে সময় এবং তারিখ উল্লেখ থাকে। 6 হচ্ছে সঠিক তথ্য কিন্তু পাওয়া যায়, এখানে কিন্তু কোনো ম্যানিপুলেশনের ব্যাপার নেই। আর কি আছে, ছবি তোলার সময়, অর্থাৎ দিনের বেলায় সূর্যালোকের উপর নির্ভর করে বস্তু তড়িৎচুম্বকীয় বিকিরণকে কাজে লাগিয়ে ছবি তোলা হয়। রাতের বেলায় রেডারের সাহায্যে ছবি তোলা যায়। আর অন্যান্য কি আছে, এছাড়া উপগ্রহ চিত্রের সাহায্যে দ্রুত চিত্র গ্রহণ করা, দুর্গম অঞ্চলে জরিপ করা এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব। তাহলে এতগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে থেকে তুমি যে কতগুলো পারো লিখবে। 3টি এখানে চেয়েছে। তারপরে আছে দূর সংবেদন ব্যবস্থার গুণাবলী ও ত্রুটিগুলি লেখো। তাহলে দেখো এই যে দূর সংবেদন ব্যবস্থার মানে সুবিধা এবং অসুবিধা, এই দুটো তোমার এখানে বলেছে, গুণাবলী এবং ত্রুটি মানে সুবিধা অসুবিধা। তাহলে দেখো এখানে কি সুবিধা আছে। প্রথম হচ্ছে দূর সংবেদন ব্যবস্থার সুবিধাসমূহ হচ্ছে দুর্গম অঞ্চলের তথ্য, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে মানুষ যেতে পারছে না সেই সব জায়গারও কিন্তু তথ্য কিন্তু এর সাহায্যে সংগ্রহ করা যায়। 2 নম্বর কি আছে, খুব অল্প সময়ে বিস্তৃত অঞ্চলে নিখুঁত তথ্য পাওয়া যায়, অর্থাৎ টাইম কিন্তু খুবই কম লাগে। যেটুকু সময় তোমার উপগ্রহ তোমার স্থাপন করতে লেগেছে তারপর থেকে তথ্য পেতে কিন্তু আর সময় লাগে না। 3 নম্বর হচ্ছে আবহাওয়ার পরিবর্তন এবং সঠিক পূর্বাভাস। তাহলে দূর সংবেদনের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু দেওয়া যায়। এছাড়াও দেখো জলসম্পদ, অরণ্য সম্পদ, ভূমি ব্যবহারের ধরন, ভূগর্ভস্থ সম্পদ, আন্তর্জাতিক সীমান্তে বিদেশি সেনার গতিবিধি ইত্যাদি সম্পর্কে তথ্য কিন্তু সংগ্রহ করা হয়। আর অসুবিধা কি হচ্ছে, ব্যয়বহুল, অর্থাৎ এই যে পরিকাঠামোটা তৈরি করতে কিন্তু যথেষ্ট পরিমাণে খরচ সাপেক্ষ। ঠিক আছে, এটা কিন্তু সব দেশ বা সবাই কিন্তু এটাকে বহন করতে পারে না। তারপর আছে উন্নত প্রযুক্তি এবং সুদক্ষ কর্মী প্রয়োজন, অর্থাৎ দেখো যে কর্মীরা আছে তাদেরকে কিন্তু যথেষ্ট ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করতে হয়, এমনি নিজে নিজে কিন্তু এগুলো পারা যায় না। আর কি হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, বলছে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন কিন্তু তথ্য সংগ্রহ করতে কিছুটা অসুবিধা হয়। এছাড়াও দূরসংবেদন ব্যবস্থার মাধ্যমে বস্তুর উচ্চতা নির্ণয়েও অসুবিধা হয়, অর্থাৎ তোমার যথার্থ উচ্চতা কিন্তু অনেক সময় পাওয়া যায় না। তাহলে এই অসুবিধাগুলো কিন্তু তোমার রয়েছে। অর্থাৎ দেখো গুণাবলী এবং ত্রুটি। তাহলে এটা গেল তোমার ঘ বিভাগ। এবারে আমরা চলে এলাম পরের বিভাগ অর্থাৎ ইঁ বিভাগে। দেখো ইঁ বিভাগে প্রথম প্রশ্ন কি আছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের আলোচনা করো। তাহলে দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে অনেকগুলোই ভূমিরূপ গঠিত হয়, তো এগুলোর মধ্যে থেকে তোমাদিকে 3টে আলোচনা করতে হবে। তাহলে প্রথম ভূমিরূপগুলো দেখো কি আছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে 3টেই দিয়েছে। হিমবাহের ক্ষয়ের ক্ষেত্রে তোমার দেখো করি হচ্ছে হিমবাহের উৎসমুখী ক্ষয়ের কারণে উচ্চ পার্বত্য অঞ্চলে সার্ক বা
করি সৃষ্টি হয়। এটা অনেকটা টেবিলের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ। এগুলো ছোট ছোট করে লিখতে হবে, তোমরা এতটা করে লিখতে পারবে না। এর বৈশিষ্ট্য কী আছে, প্রথমে সংজ্ঞা লিখলে তারপরে লিখবে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে খাড়া দেওয়াল, অর্ধবৃত্তাকার গর্ত, উটের কুঁজের মতো এটা দেখতে, ঠিক আছে। আর উদাহরণ যেমন হিমালয়ে, আলপস প্রভৃতি ও পার্বত্য অধ্যুষিত অঞ্চলে এই হ্রদ দেখা যায়। আর চিত্র হিসাবে দেখো এইটা দিতে পারো, এই চিত্রটাতে কিন্তু একসঙ্গে তিনটে কভার করছে, করি, এরিটি এবং পিরামিড চূড়া, ঠিক আছে। তিনটেই কিন্তু এখানে কভার করছে। এবারে এরিটি কোনটাকে বলছে, হিমবাহের উৎসমুখী ক্ষয়ের ফলে একই পর্বতশৃঙ্গের দুই দিকে দুটি করির সৃষ্টি হলেও তাদের আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে মধ্যবর্তী সংকীর্ণ খাড়া শিরা বা তীক্ষ্ণ প্রাচীরের মতো অংশকে এরিটি বলা হয়। এর বৈশিষ্ট্য কি, এরিটিগুলি প্রায় ছুরির ফলার মতো ধারালো হয়। কোনো অংশ যদি ভেঙে যায় তাহলে সার্ক থেকে অন্য সার্কের গিরিপথ সৃষ্টি হয়। আর উদাহরণ হচ্ছে হিমালয় কারাকোরাম পার্বত্য অঞ্চলে এটা দেখা যায়। আর এরপরে আসছে তোমার পিরামিড চূড়া। তাহলে পাশাপাশি যখন কতগুলো এরিটি সৃষ্টি হয় তখন তার পাশাপাশি 3-4টি বিপরীতমুখী করি সৃষ্টি হলে সেগুলি ক্রমাগত মস্তক দেশে দিয়ে ক্ষয়প্রাপ্ত হয়। এটি পিরামিডের চূড়া আকৃতি গঠন করে। এই যে এই অংশটা হচ্ছে তোমার পিরামিডের চূড়া। তাহলে এই তিনটি তুমি বলতে পারো। এছাড়াও তোমরা ধরো এই ঝুলন্ত উপত্যকা অর্থাৎ প্রধান হিমবাহের সঙ্গে যখন ছোট হিমবাহ বা উপহিমবাহ এসে যুক্ত হয় তখন ওই উপহিমবাহটা কিন্তু প্রধান হিমবাহের উপর ঝুলন্ত অবস্থায় থাকে, যার জন্য একে তোমার বলছে ঝুলন্ত উপত্যকা। এছাড়া দেখো হিমবাহের যে উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা, এটাকে হিমধরণী বলে, এটাও তুমি দিতে পারো। ক্র্যাগ অ্যান্ড টেল দিতে পারো। যাই হোক, এগুলোর মধ্যে তিনটে ভূমিরূপ দেবে, তিনটেই কিন্তু তোমাদের চেয়েছে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, বলছে তাপমাত্রার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলীয় স্তরগুলির উলম্ব স্তর বিন্যাস করো। তাহলে তার তাপমাত্রার উপর ভিত্তি করে তোমার যে বিস্তর আছে তাকে কিন্তু আমরা 6টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। 6টা ভাগে আমরা ভাগ করতে পারি। সেই ভাগগুলো কি কি দেখো, এখানে তোমার প্রথমে ছবিটা দেখায়। এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। আর এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এই যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটা হচ্ছে তোমার তাপমাত্রার গ্রাফ। অর্থাৎ প্রথমে কমে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ে, মেসোস্ফিয়ারে কমে, থার্মোস্ফিয়ারে কিন্তু দ্রুত হারে তাপমাত্রাটা বাড়তে থাকে। আর এইখানে তোমার গঠনগুলো দিয়েছে। তো তোমরা এই দিকটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু এই অংশটা কিন্তু তোমাদের দিতে হবে। এটা দিলে ধরো আরও স্তরগুলো, যেমন এই স্তরের গুরুত্ব হচ্ছে এখানে ওজোন স্তর দেখা যায়, এই স্তরের গুরুত্ব হচ্ছে এখানে আণবিক নাইট্রোজেন স্তর, আয়ন স্তর দেখা যায়, এখানে তোমার পারমাণবিক অক্সিজেন স্তর দেখা যায়, তারপরে হিলিয়াম এবং হাইড্রোজেন, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। আর নিচে যেটা দেওয়া আছে এটা তাপমাত্রা। এই দেখো, এইদিকে +100, এইদিকে -100, ঠিক আছে। এবার দেখো স্তর বিন্যাসের ক্ষেত্রে তোমার এই যে প্রত্যেকটা স্তরের দেখো এখানে বর্ণনা দেওয়া আছে। প্রথমে হচ্ছে ট্রপোস্ফিয়ার, এর বৈশিষ্ট্য দেওয়া আছে কত কিলোমিটার পর্যন্ত, 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত, মেরু অঞ্চল 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত। বৈশিষ্ট্য, উষ্ণতা হচ্ছে প্রতি কিলোমিটার 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। ভর হচ্ছে এর সর্বাপেক্ষা বেশি। আবহাওয়া এবং গোলমাল এবং মানে যে ঝড় বৃষ্টি যা কিছু হয় সব এখানে হয়। ট্রপোপজ হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলছে ট্রপোপজ। তারপরে একই রকমভাবে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানকার গুরুত্ব প্রধান কি, এখানে ওজোন স্তর আছে, এখানে মুক্ত মেঘ দেখতে পাওয়া যায় এবং এটি তোমার 12 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। আর সব শেষে যে স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্র্যাটোপজ। তারপরে মেসোস্ফিয়ার দেখো, বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে স্তরটির নাম হচ্ছে মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল। এর উষ্ণতা, এটা তোমার বিস্তার কত, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণতা হচ্ছে তোমার 80 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা কমে যায়, প্রায় -93 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। উল্কাপিণ্ডের বিনাশ এখানে হয়ে থাকে। আর সর্বোচ্চ স্তরটিকে মেসোপজ বলে। একই রকমভাবে তোমার থার্মোস্ফিয়ারতে তোমার তাপমাত্রা খুব দ্রুত হারে বাড়তে থাকে এবং এখানে আয়নোস্ফিয়ারের ওপরে অঞ্চলটি থার্মোস্ফিয়ার বলা হয়। এখানকার গ্যাসীয় কণাগুলি তড়িতাধানযুক্ত এবং আয়োনাইজড বলে এই স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয়। এই মেসোপজের ওপর 60 থেকে 80 থেকে 600 কিলোমিটার পর্যন্ত এই স্তর বিস্তৃত। এর বৈশিষ্ট্য দেখো, এই যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায়, অর্থাৎ এখানে মরুজ্যোতি সৃষ্টি হয়, কেনেলি হেভিসাইড, ঠিক আছে, ও তড়িৎগ্রস্ত কণার উপস্থিতি। উষ্ণতা হচ্ছে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস এটা উষ্ণতা। এবং তোমার তারপরে আছে এক্সোস্ফিয়ার এবং তারপর আছে ম্যাগনেটোস্ফিয়ার। তো এগুলো তোমার বৈশিষ্ট্য, সংজ্ঞা এবং উচ্চতা, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট কি আছে দেখো, এটা গেল আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ঠিক আছে। তারপরে কি আছে, চিত্রসহ নিয়ত বায়ুর উৎপত্তি এবং দিক সম্পর্কে লেখো। দেখো, নিয়ত বায়ু বলতে আমাদের যে 3টে নিয়ত বায়ু আছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। হ্যাঁ, এইটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে যে কীভাবে এটা সৃষ্টি হচ্ছে। দেখো, এখানে লিখেছে পৃথিবীর নিয়ত
বায়ু প্রবাহগুলির উৎপত্তি এবং চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে নিয়ত বায়ু প্রবাহকে তিনটে ভাগে ভাগ করছে, আয়ন, পশ্চিম এবং মেরু। আয়ন বায়ুকে তার দিক অনুসারে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ুকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আর মেরু বায়ুকে উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এই চিত্রটা তোমাদেরকে দিতে হবে। এবং এখানে দেখো প্রত্যেকটা যে ভাগ আছে, বায়ু কিন্তু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যাচ্ছে এবং উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়ে এই দিক বিন্যাসটা হচ্ছে। তাহলে এবার দেখো আয়ন বায়ু সম্পর্কে লিখতে হবে। একে দুটি ভাগে ভাগ হচ্ছে, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব। ফেরেলের সূত্র অনুসারে তোমার ডান দিকে বেঁকে। তারপর বৈশিষ্ট্য কি, এর গতিবেগ 15 থেকে 25, প্রবাহ পথ নিরক্ষরেখার 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে। প্রভাব হচ্ছে এর পশ্চিমে কিন্তু বৃষ্টিপাত না হয় বড় বড় মরুভূমিগুলি যেমন সাহারা, থর, কালাহারি, আটাকামা প্রভৃতি সৃষ্টি হয়েছে। তা যদিও এখানে কিন্তু বৃষ্টিপাত সারা বছরই হয়ে থাকে, তবুও কিন্তু তোমার মরুভূমির সৃষ্টি হয়েছে। এবারে পশ্চিমা বায়ু মানে যে বায়ুটা পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, একে দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর একটা হচ্ছে তোমার উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। নামকরণ। তারপরে তোমার নিম্নচাপ বলয় অভিমুখে প্রবাহ, বৃষ্টিপাতের আধিক্য, নাতিশীতোষ্ণ তৃণভূমির অবস্থান এবং গতিবেগ। তারপরে মেরুবায়ু একই রকম সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিয়মিতভাবে মেরু বৃত্তপ্রদেশের দিকে বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে মেরুবায়ু বলে। একে দুটি ভাগে ভাগ করা যায়, উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ পূর্ব মেরুবায়ু এবং এদের বৈশিষ্ট্য। এবং এই চিত্রটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল তোমার নিয়ত বায়ু প্রবাহ। এরপর আছে দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। তাহলে দেখো জোয়ার ভাটা যে সৃষ্টি হয় তার পিছনে দুটি কারণ আছে। একটা হচ্ছে তোমার চাঁদ, সূর্য এদের আকর্ষণ, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্রাতিক বল, ঠিক আছে? এই দুটোই তোমার হচ্ছে কারণ। আর তার সঙ্গে তোমাকে কিছু চিত্র দিতে হবে, আমি দেখাই তোমাদের। দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ কিন্তু এই দুটোই। একটা হচ্ছে তোমার পৃথিবীর ওপর চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল, আর 2 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতির কেন্দ্রাতিক বল। চাঁদ এবং সূর্যের মধ্যে প্রধানত চাঁদের আকর্ষণে কিন্তু পৃথিবীর জলরাশি ফুলে ওঠে, অর্থাৎ জোয়ার হয়। আর তার সঙ্গে তোমাদেরকে এই ছবিটা তোমাদেরকে দিতে হবে। দেখো এই সুন্দর একটা ছবি দেওয়া আছে। আর পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল মানে পৃথিবীর আবর্তন গতির ফলে ভূপৃষ্ঠের একটি বিকর্ষণ শক্তি বা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়। এর প্রভাবে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে, ঠিক আছে? তাহলে এই দুটোর কারণের জন্য কিন্তু তোমার জোয়ার ভাটার সৃষ্টি হচ্ছে। তাহলে হয়ে গেল তোমার ইয় বিভাগ। এরপরে আমরা আসছি তোমার 5-এর 2। হ্যাঁ, এটা তোমার 5x2, 2 নম্বরের আছে 5টা, আর প্রত্যেকটার কিন্তু তোমার দুটো দুটো করে অপশান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো এবারে 4টে আছে, এর মধ্যে দুটো অ্যান্সার তোমাকে দিতে হবে। এর প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সম্পর্কে লেখো। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি তোমার যেটা আছে সেটা তোমাদেরকে বর্ণনা চেষ্টা করবে এরকম ধরনের প্রশ্ন একটু অ্যাভয়েড করতে, ঠিক আছে? তার কারণ হচ্ছে এগুলো খুব বেশি মুখস্থ করতে হয় এবং এগুলোতে বোঝানোর কিছু থাকে না, ঠিক আছে? ছবি দিতে হয়। তাহলে দেখো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য দেখো এখানে দেওয়া আছে। পশ্চিম হিমালয়কে কটি ভাগে ভাগ করছে? কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয় এবং কুমায়ুন হিমালয়, এই 3টে ভাগে ভাগ করা হয়। এবার এই কাশ্মীর হিমালয়ের এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু সবই তোমাকে মুখস্থ করতে হবে, অর্থাৎ কোথায় তোমার হ্রদ আছে, আছে উপত্যকা কী আছে, দুন আছে, জাসকর, এসব পর্বতশ্রেণী, গড়ি নষ্টের সর্বোচ্চ শৃঙ্গ, এগুলো সবই মুখস্থ করতে হবে, এখানে বোঝানোর কিছু নেই। তারপর হিমাচল হিমালয়ের ক্ষেত্রেও এই একই রকম এই সমস্ত বৈশিষ্ট্যগুলো করতে হবে এবং কুমায়ুন হিমালয়ের ক্ষেত্রেও এগুলো তোমাকে মুখস্থ করতে হবে এবং এগুলো হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য দিয়েও তোমাকে বোঝাতে হবে এবং চিত্রটা শেষে আঁকতে হবে। তারপর আছে দেখো গম চাষের প্রয়োজনীয় অনুকূল ভৌগোলিক পরিবেশ। তা দেখো যে কোনো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশকে আমরা প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক এই দুটো ভাগে ভাগ করতে পারি। প্রাকৃতিকের মধ্যে পড়ছে ভূপ্রকৃতিক জলবায়ু এবং মৃত্তিকা, এবং অপ্রাকৃতিকের মধ্যে পড়ছে শ্রমিক, পরিবহন, মূলধন এবং বাজার। এবার দেখো এই গম চাষের ক্ষেত্রে এগুলো কী কী লাগছে। প্রাকৃতিকের মধ্যে প্রথমে দিচ্ছে জলবায়ু, উষ্ণতা চাই 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত চাইছে 50 থেকে 100 সেন্টিমিটার, আর্দ্রতা হচ্ছে তোমার অঙ্কুরোদ্গমের সময় আর্দ্র শীতল আবহাওয়া এবং গাছ বাড়ার সময় কিছুটা শুষ্ক প্রকৃতির জলবায়ুর প্রয়োজন হয়, আর 110টি তুষারমুক্ত দিনের প্রয়োজন হয়। মৃত্তিকা কি বলছে যে ভারী দোআঁশ, বেলে দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটি এবং কাদা মাটি হলে ভালো হয়। আর ভূমির অবস্থা হচ্ছে গম গাছের গোড়ায় জল জমে থাকা ক্ষতিকর, তার জন্য ঈষৎ ঢালু জমির প্রয়োজন হয়। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে দেখো জলসেচ, প্রথমে জলসেচের প্রয়োজন হয়। শ্রমিক মানে তোমার জমি তৈরি, বীজ বপন, গম কাটা, ঝাড়াই প্রভৃতির জন্য, যদিও এখন যন্ত্রের ব্যবহার বেশি
বেশি হচ্ছে। মূলধন মানে দেখো উন্নত প্রযুক্তিবিদ্যা, উচ্চফলনশীল বীজ, সার, কীটনাশক প্রভৃতির জন্য মূলধনের প্রয়োজন হয়। আর সবশেষে আছে চাহিদা এবং বাজার। দেখো নাতিশীতোষ্ণ এবং শীতপ্রধান দেশে খাদ্যশস্য গম হয় আন্তর্জাতিক বাজারে ধানের চেয়ে বেশি, অর্থাৎ ধানের চেয়ে কিন্তু গমের চাহিদাটা বেশি, তার কিন্তু অভাব হয় না। এরপর দেখো পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি গড়ে ওঠার কারণ কি। তাহলে দেখো পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি হচ্ছে তোমার যে যেখানে তোমার কাঁচামাল আছে সেখানেই কিন্তু এই শিল্পটা তো মানে ভারী শিল্প তোমার বিকাশ লাভ করে। আর এটা একটা যেহেতু ভারী শিল্প, তাই তোমার ওই কাঁচামালের নিকটবর্তী অঞ্চলে কিন্তু এটা গড়ে ওঠে। আর যদি ধরো কাঁচামালের কাছে গড়ে না ওঠে তাহলে কিন্তু তোমার অসুবিধার সৃষ্টি হয়, যার জন্য মানে ক্ষতির সম্মুখীন হয়। যেহেতু এই পূর্ব এবং মধ্য ভারতে কাঁচামাল অর্থাৎ আকরিক, লোহা বলো, বক্সাইট বলো, এগুলো পূর্ব এবং মধ্য ভারতে আছে, তাই এর কাছাকাছি কিন্তু তোমার ওই শিল্প কেন্দ্রগুলি স্থাপিত হয়ে থাকে। দেখো পূর্ব এবং মধ্য ভারতে গড়ে উঠছে তার কারণগুলি দেখো দুর্গাপুর, বার্নপুর, জামশেদপুর, রৌরকেল্লা, ভিলাই এবং মধ্য ভারতের ভিলাই। এছাড়াও এই অঞ্চলে আরও কয়েকটি লৌহ ইস্পাত কেন্দ্র নির্মাণের প্রকল্প গৃহীত হয়েছে। তার মধ্যে প্রথম কারণটা কি দেখো, আমি যেটা বললাম কাঁচামালের সহজলভ্যতা। তাহলে পূর্ব এবং মধ্য ভারতের লোহা এবং ইস্পাত কারখানাগুলির জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি যেমন ভারতের রানীগঞ্জ, ঝরিয়া, বোকারো, গিরিডি, করণপুর, তালচের প্রভৃতি জায়গা থেকে কয়লা, পূর্ব ভারতের গোয়া, মুন্ডাথালি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আকরিক, লোহা, কয়লা, চুনাপাথর এগুলো কিন্তু পায়, যার জন্য কিন্তু এখানে গড়ে উঠেছে। আর জলের সহজলভ্যতা বলতে দেখো পূর্ব এবং মধ্য ভারতে যে সমস্ত নদীগুলো যেমন দামোদর, বরাকর, সুবর্ণরেখা, খড়কাই, শঙ্খ, ব্রাহ্মণী, দক্ষিণ কোয়েল প্রভৃতি নদীগুলো আছে, এখান থেকে প্রয়োজনীয় তোমার জলটা পাচ্ছে। আর বিদ্যুৎ তোমার পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ, এই যে সমস্ত তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে যেমন পূর্ব ভারতের দুর্গাপুর, মেজিয়া, ডিসেরগড়, বক্রেশ্বর, পাত্রাতু, বোকারো, তালচের, মধ্য ভারতের কোরবা, বিন্ধ্যাচল, এইগুলো থেকে তোমার বিদ্যুৎটা পাচ্ছে। আর উন্নত পরিবহন ব্যবস্থা বলছে দেখো পূর্ব ভারতের মধ্যে তোমার এই NH2টা এখন NH19 হয়ে গেছে, 6, 23, 31, 33 প্রভৃতি জাতীয় সড়ক দিয়ে তোমার যাতায়াতের সুবিধা রয়েছে। এছাড়া দেখো বন্দরের নৈকট্য কি, পূর্ব ভারতে কলকাতা, হলদিয়া এবং তোমার মধ্য ভারতে বিশাখাপত্তনম, পারাদ্বীপের মতো বন্দরগুলোর সান্নিধ্য। তাহলে এই সমস্ত কারণগুলো রয়েছে। এছাড়া দেখো অন্যান্য কারণের মধ্যে সুলভ শ্রমিকের প্রাচুর্য এবং উন্নত বাজার এবং চাহিদা। তাহলে এই সমস্ত কারণে কিন্তু তোমার পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি গড়ে রয়েছে। এবং শেষ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভারতের নগরায়নের কারণ এবং সমস্যাগুলি। তাহলে নগরায়নের কিছুগুলো কারণ আছে, কী কী কারণ আছে দেখো। নগরায়নের যেমন তোমার খুব সুবিধা আছে, সেরকম কিছু কিছু কিন্তু সমস্যাও কিন্তু নগরায়নে আছে। তাহলে নগরায়নের কারণগুলি কী কী আমরা প্রথমে দেখি। প্রশাসনিক কেন্দ্র, দেখো প্রশাসনের যেখানে তোমার কেন্দ্রস্থল যেমন চণ্ডীগড়, ভোপাল, গান্ধীনগর প্রভৃতি অঞ্চলগুলিতে প্রশাসনিক কেন্দ্রের জন্য শহর গড়ে উঠেছে। তারপরে খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল যেমন আসানসোল, ধানবাদ প্রভৃতি। তারপর শিল্প কেন্দ্র জামশেদপুর, দুর্গাপুর, এই সমস্ত জায়গা। তারপরে বাণিজ্য কেন্দ্র, যে সমস্ত স্থানে পণ্য সামগ্রীর সমাবেশ হয়, ওই পণ্যের ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে, এই সমস্ত নগর গড়ে ওঠে, যেমন হরিয়ানার হিসার, উত্তরপ্রদেশের হাপুর প্রভৃতি। ঠিক আছে। এরপর দেখো যোগাযোগের কেন্দ্র, অর্থাৎ যে জায়গাতে যোগাযোগ গড়ে উঠবে সেই জায়গাতেও কিন্তু তোমার শহর গড়ে ওঠে। আর তীর্থস্থান, দেখো যে সমস্ত জায়গাতে তীর্থকেন্দ্র গড়ে উঠেছে, হরিদ্বার, বারাণসী, গয়া, মথুরা, এই সমস্ত জায়গাতে কিন্তু তোমার শহরের বিন্যাস হয়। এছাড়াও দেখো শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্র যেমন শান্তিনিকেতন, ইতিহাসের সমৃদ্ধের জন্য যেমন মুর্শিদাবাদ, আগ্রা, মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চল। পর্যটন স্থান যেমন দার্জিলিং, দীঘা। সামরিক কেন্দ্র যেমন মিরাট, ব্যারাকপুর। বন্দর যেমন পারাদ্বীপ, হলদিয়া। এবং পর্বত এবং সমভূমির সংযোগস্থল যেমন হরিদ্বার। ঠিক আছে, হরিদ্বারে কিন্তু ওই নগর গড়ে ওঠে। এবারে এর সমস্যাগুলি কী কী আছে দেখো। সমস্যাগুলো হচ্ছে নগরায়নের সমস্যা কিছু আছে, যেমন অপরিকল্পিত নগরায়ন। দেখো নগরায়নের সমস্যাগুলি অপরিকল্পিত, অর্থাৎ নগর যে গড়ে উঠছে পরিকল্পনা মাফিক গড়ে না উঠলেই কিন্তু পরবর্তী সময় সমস্যা হয়। যখন হয় তখন নিজের সুবিধা মতো করে নেওয়া হয়, কিন্তু পরে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। এরপর হচ্ছে মানুষের শহরমুখী প্রবণতা, অর্থাৎ গ্রামে কিন্তু কেউ থাকতে চাইছে না, সবাই বলছে শহরে, যার জন্য কিন্তু শহরের সমস্যাটা বেড়ে যাচ্ছে। আর পরিকাঠামোর অভাব, যার জন্য তোমার বাসস্থানের সমস্যা, পরিবহনের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, শিক্ষার সমস্যা, বিদ্যুৎ সমস্যা এবং জল নিকাশির সমস্যা। তাহলে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু নগরায়নের রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো হলো তোমাদের বড় প্রশ্ন শেষ হলো। এরপর দেখো শেষে যেটা আছে সেটা ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংটা আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে প্রথম 1 নম্বরে যেটা দিয়েছে সেটা দিয়েছে শিবালিক পর্বত। তাহলে দেখো শিবালিক পর্বতটা শিবালিক হিমালয়। শিবালিক হিমালয় মানে শিবালিক পর্বতকেই তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এই দেখো ভারতের এই জায়গা থেকে এই যে তোমার পর্বতের মতো যে অংশটা দেওয়া আছে এটা হচ্ছে 1 নম্বর শিবালিক হিমালয়। ঠিক আছে। 2 নম্বরে কি আছে,
2 নম্বরে দিয়েছে দেখো ভারতের শুষ্কতম অঞ্চল রাজস্থান, যেখানে মরুভূমির সৃষ্টি হয়েছে। এই দেখো এই জায়গাটাতে তোমাকে দেখাতে হবে ভারতের শুষ্কতম অঞ্চল রাজস্থান, 2 নম্বর, এখানে লিখে দেবে 2 নম্বর। ঠিক আছে, নেক্সট কি আছে, কৃষ্ণা নদী। দেখো কৃষ্ণা নদী হচ্ছে একটা ভারতের একটা পূর্ববাহী নদী, এই জায়গাতে তোমার এসে মিশছে এবং এটা দক্ষিণ ভারতের নদী, এরকম করে এই জায়গায় যেখানে মিশছে এই জায়গাটা মনে রাখবে এই জায়গায়, তাহলে কৃষ্ণা ব্র্যাকেটে লিখবে 3। নেক্সট কি আছে, পূর্ব ভারতে একটি ল্যাটেরাইট মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চল। দেখো যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়, তাহলে মেঘালয়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে চেরাপুঞ্জির মৌসিনরাম, তাহলে এই জায়গাটাতে আমি দেখো যদি দেখাই ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল মেঘালয় এবং 4। ঠিক আছে, তারপরে কি আছে, মেঘালয়যুক্ত, হ্যাঁ, তারপর হচ্ছে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, কর্ণাটক, কেরালা, এই সমস্ত জায়গাতে এই জায়গাটা হচ্ছে তোমার দক্ষিণ ভারতের একটা কফি উৎপাদক অঞ্চল। নেক্সট কি আছে, ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পের সর্ববৃহৎ কেন্দ্র। দেখো এটা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পের ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পের সর্ববৃহৎ কেন্দ্র হচ্ছে তোমার এই মুম্বাই হাইটেক। দক্ষিণ ভারতের মুম্বাই হাইটেক, ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পের সর্ববৃহৎ কেন্দ্র হচ্ছে তোমার রিলায়েন্স, যেটা গুজরাটে আছে এই জায়গাটা, এইটা, হ্যাঁ এইটা আমি সব এই দেখো এই জায়গাতে আছে জামনগর পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এটার নাম হচ্ছে জামনগর পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, এটা রিলায়েন্স দ্বারা পরিচালিত। ঠিক আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুজরাট, যেটা গুজরাটে অবস্থিত, ইন্ডিয়াজ লার্জেস্ট পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, হ্যাঁ, জামনগর, গুজরাটের জামনগর। ঠিক আছে, তারপরে দেখো ভারতের সর্বাধিক ঘনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, হ্যাঁ দিল্লি, এই দেখো এইখানে দিল্লিতে একদিকে নর্দার্ন রেলের হেডকোয়ার্টার, ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল, এই সবই কিন্তু এখানে দিল্লিতে। এবার কি হলো তোমার ভারতের হাইটেক বন্দর, ভারতের একটি হাইটেক বন্দর মুম্বাই। দেখো এই যে মুম্বাই বন্দর আমরা প্রত্যেকে জানি, এই যে মুম্বাই এখানে দেখিয়ে দেবে, এবং হাইটেক পোর্ট, এবং এখানে 8 নাম্বার। এরপরে কি আছে, 9 নম্বরে কি দিয়েছে দেখো, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র 9 নাম্বার। দেখো চেন্নাই হচ্ছে ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, চেন্নাই, কলকাতা, মুম্বাই, এই যে কোনোর মধ্যে একটা দেখাতে পারো, তো এর মধ্যে চেন্নাইটা এই জায়গাতে আছে। ঠিক আছে, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, এবং এখানে লিখবে তোমার 9। তুমি কলকাতা দেখাতে পারো বা মুম্বাই দেখাতে পারো, এগুলো কিন্তু ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পেরই কেন্দ্র। তারপর আছে পূর্ব উপকূলে একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, এটাও কিন্তু হবে তোমার চেন্নাই, হ্যাঁ চেন্নাই পোর্ট, এটা হচ্ছে কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, এটা পূর্ব উপকূলে। ঠিক আছে, তাহলে দেখো আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ছোট থেকে বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন কীভাবে কী লিখতে হবে না হবে। আর কতগুলো কথা বলে রাখি যে শর্ট প্রশ্ন চেষ্টা করবে সবই অ্যাটেম্প্ট করার, কোনোটাই বাদ দিও না, অল্টারনেটসে 2টো থাক বা একটা থাক, তার কারণ হচ্ছে যদি কোনোটা ভুল হয় তখন পরবর্তী ক্ষেত্রে সেটা নাম্বার ক্যারি করবে। ব্রড কোশ্চেন সবই লেখার চেষ্টা করো, যদি দেখো সময় অল্প আছে তখন চেষ্টা করবে 2টো প্রশ্ন যদি বাকি থাকে হাফ হাফ করে 2টো লিখতে, একটা লিখে সময় নষ্ট করবে না সেক্ষেত্রে। এগুলো কতগুলো ছোটোখাটো টিপস। আর ম্যাপ পয়েন্টিংটা অবশ্যই করো, এখানে কিন্তু ম্যাপ ভালো ক্যারি করে। তো দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে একটু লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন এটা দেখার সুযোগ পায়, এবং সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমি ভিডিও দেব তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা সেটা দেখতে পাবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সকে আমাকে লিখে পাঠাও, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।